আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানাতুল তাবাসসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডে সৃজনশীল প্রশ্নের সমাধান, এমনকি তোমাদের জন্য 500টা এমসিকিউ সাজেশন রেডি করা হয়েছে। তোমাদের জন্য এক্সক্লুসিভভাবে রাখা হয়েছে রোড টু ভিশন সাজেশন, সাইক্লোন সাজেশন এবং বোর্ড অ্যানালাইসিস, যেগুলো পড়লে তোমার প্রিপারেশন হবে 100-এ 100। তাহলে যারা এখনও ইজি বায়োলজি বইটি সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে, কারণ ইজি বায়োলজির সাথে থাকা মানে তোমার সাথে সবসময় একজন টিচার উপস্থিত থাকা। যখনই কোনো প্রবলেমে পড়বে, আমাদের বইতে ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণে কিউআর কোড। সেই কিউআর কোড স্ক্যান করলেই আমরা হাজির হয়ে যাব তোমার সেই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। আজকে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আজকে অধ্যায় 12 অর্থাৎ জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি, এই অধ্যায়ের বেসিক কনসেপ্টে কি আমরা শিখতে পারি সেটা দেখব, এবং আমাদের আশা করি এই ক্লাসটা করলে এই অধ্যায়টা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা প্রথমে এই অধ্যায়ের প্রবাহ চিত্রটা দেখি। প্রথমে দেখো জীবের বংশগতি এবং বিবর্তন, এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে কি বংশগতি রাখা হয়েছে, এবং পরে হচ্ছে অভিব্যক্তি তত্ত্ব যেটা আছে সেটা, অর্থাৎ এখানে দুইটা পার্টে এই অধ্যায়টা রাখা হয়েছে। প্রথমত বংশগতি সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে বংশগতির ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো এই অধ্যায় পড়ছি। বংশগতি ও বস্তু সম্পর্কে জানবো, লিঙ্গ নির্ধারণ কিভাবে হচ্ছে সেটা সম্পর্কে জানবো, জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে জানবো। তাহলে দেখো বংশগতি ও বস্তু, যেটা আমরা জানি যে বংশগতি বস্তু 4 ধরনের: ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং জিন। এই 4টাই কিন্তু আমাদের বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তু কেন বলা হচ্ছে? কারণ এদের মাধ্যমে একটা বংশের বা মাতা পিতা থেকে যে বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্য হোক বা অন্য যে কোনো বৈশিষ্ট্য হোক, সেইটা সন্তানদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। এরপরে লিঙ্গ নির্ধারণের জন্য কে দায়ী? ক্রোমোজোম দায়ী। এবং আমরা জানি ছেলে সন্তান হওয়ার জন্য ওয়াই ক্রোমোজোম দায়ী। তাহলে আমরা বুঝতে পারছি যে কোন ক্রোমোজোম একটা শিশুর লিঙ্গ নির্ধারণ করছে। এরপরে আমরা জানবো হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে। জেনেটিক ডিসঅর্ডার এখানে রয়েছে বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া। জেনেটিক ডিসঅর্ডার মানে হচ্ছে যে ডিসঅর্ডারটা হলো তোমার XX ক্রোমোজোমের মাধ্যমে, অর্থাৎ ক্রোমোজোম বাহিত সেই ধরনের ডিসঅর্ডারগুলোকে জেনেটিক ডিসঅর্ডার বলা হচ্ছে। এবং এটা যেহেতু জিনগত, তার মানে এটা কিন্তু কখনো পরিবর্তন হয় না। এরপরে আমরা অভিব্যক্তি তত্ত্বের দিকে যাই। অভিব্যক্তি তত্ত্বের ক্ষেত্রে আমরা 3টা বিষয় পড়ছি। যে প্রথমত আমরা ডারউইনবাদ সম্পর্কে জানবো, প্রমাণ সম্পর্কে জানবো হচ্ছে কি এই যে অভিব্যক্তি ঘটছে এটার পিছনে প্রমাণটা কি, কারণটা কি, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এই অধ্যায় থেকে। জীবনের আবির্ভাব কিভাবে হচ্ছে, গুরুত্বটা জানবো, ধারণার প্রয়োগটাও জানবো। এখন অভিব্যক্তি তত্ত্বের ক্ষেত্রে একটা হচ্ছে কি ডারউইনবাদ, যেটা হচ্ছে কি ডারউইন নিজে এটার মতবাদ দিয়েছেন। আর একটা হচ্ছে অডারউইনীয় জৈব অভিব্যক্তি। এটা কি? ডারউইন মতবাদ দিয়েছিলেন যে এই সব কারণে একটা প্রজাতির ইভলিউশন হতে পারে। ইভলিউশন মানে অভিব্যক্তি। কিন্তু দেখা যায় যে ডারউইনের মতবাদের বাইরেও আরও অনেক কারণে জৈবের অভিব্যক্তি ঘটতে পারে, অর্থাৎ জীবের মধ্যে ইভলিউশন আসতে পারে। সেগুলোকে বা সেই মতবাদগুলোকে, সেই তত্ত্বগুলোকে একত্রে বলা হচ্ছে অডারউইনীয় জৈব অভিব্যক্তি। তো ডারউইন ও জৈব অভিব্যক্তির মধ্যে মানে ডারউইনবাদের মধ্যে কি কি দেখতে পাচ্ছি? আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। ডারউইনবাদের মধ্যে আমরা প্রথমত সাধারণ সত্য সম্পর্কে জানবো, এরপরে পূর্ব শর্ত সম্পর্কে জানবো। প্রথমত হচ্ছে সাধারণ সত্যসমূহ কি কি? প্রাকৃতিক নির্বাচন, নতুন প্রজাতির উৎপত্তি, এরপরে দেখো অত্যধিকারে বংশবৃদ্ধি, প্রকরণ এবং অস্তিত্বের জন্য সংগ্রাম। এখন নতুন প্রজাতির উৎপত্তির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নতুন প্রজাতি কিভাবে উৎপত্তি হচ্ছে, মূল প্রজাতি থেকে পৃথক হয়ে যাওয়ার ফলে, অর্থাৎ আইসোলেশন হওয়ার ফলে হতে পারে, সংকরায়নের ফলে অর্থাৎ হাইব্রিডাইজেশনের ফলে হতে পারে, অর্থাৎ এখানে দুটো জীবের মধ্যে মিশ্রণ হতে পারে। আবার হচ্ছে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধির ফলেও কিন্তু হতে পারে। এখন অস্তিত্বের জন্য সংগ্রাম রয়েছে 3 ভাগে: আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অন্তঃপ্রজাতিক সংগ্রাম এবং হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। এখন পূর্ব শর্ত কি কি হওয়া প্রয়োজন? মানে এই যে ডারউইনবাদ যে তত্ত্বগুলো দিয়েছেন, এই তত্ত্বগুলো মানে কাদের ক্ষেত্রে খাটছে বা এটার পিছনে কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, কোন শর্তগুলো মানলেই এই ডারউইনবাদটা খাটবে। বৈচিত্র্য, নির্বাচনের ক্ষেত্রে যোগ্য অযোগ্য নিরপেক্ষ, এটা মাথায় রাখতে হবে। এবং হচ্ছে বংশগতি, এই শর্তগুলোই হচ্ছে কি ডারউইনবাদের পূর্ব শর্ত। এরপরে অভিব্যক্তি তত্ত্বের ক্ষেত্রে আমরা যদি দেখি যে অভিব্যক্তি তত্ত্বের ক্ষেত্রে ধারণার প্রয়োগ করে নতুন জাত উদ্ভাবন করা সম্ভব, মশা মাছি প্রভৃতি পতঙ্গ দমন করা সম্ভব। আসলে এই যে এখানে যে ফ্লো চার্টটা, এটা আসলে পুরো অধ্যায়টাকে ফোকাস করছে। তো যেহেতু পুরো অধ্যায়টাকে ফোকাস করছে, তার মানে আমরা যদি একবার এটা দেখি তাহলে আমাদের পুরো অধ্যায় সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যে সংজ্ঞাগুলো আমাদের এই অধ্যায়টা পড়ার জন্য শিখতে হবে, জানতে হবে এবং তোমাদের
তোমাদের অনেক অনেক সংজ্ঞাই আছে যেগুলো হচ্ছে কি তোমাদের পরীক্ষায় আসে। এখানে অনেকগুলো সংজ্ঞা আসবে যেখানে বলার সময় মুখে বলার সময় কিন্তু বলে দিব যে এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। প্রথমে দেখো বংশগতি কি। বংশগতি হচ্ছে জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনসমূহ প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতা থেকে বংশানুক্রমে সন্তান সন্ততিতে সঞ্চারিত করার প্রক্রিয়াকে বলা হয় বংশগতি। তার মানে বংশগতিতে কি হচ্ছে, যে জিনগুলো আছে সেগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতা থেকে সন্তান সন্ততির মধ্যে পৌঁছাচ্ছে। লোকাস কি? লোকাস হচ্ছে ক্রোমোজোমের সকল স্থানে কিন্তু জিন থাকে না, তো ক্রোমোজোমের যে স্থানে মানে যে নির্দিষ্ট স্থানে জিন থাকে সেটাকে কি বলা হয়? লোকাস বলা হয়। তাহলে এই জায়গাটাতে যদি জিন পাওয়া যায় তাহলে আমরা এটাকে কি বলবো? লোকাস বলবো। এরপরে দেখো ফ্যাক্টর বা জিন। ফ্যাক্টর যে কথা, জিনও ঠিক একই কথা, তবে ফ্যাক্টর শব্দটা বলেছিলেন হচ্ছে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। তিনি এমন একটা বৈশিষ্ট্য পেয়েছেন, এমন বলেছেন যে বংশগতির ক্ষেত্রে মা বাবা থেকে যখন সন্তান সন্ততির মধ্যে এমন একটা বৈশিষ্ট্য যাচ্ছে যেটা হচ্ছে শুধুমাত্র একটা জিনিসের মাধ্যমে বা একটা বিষয়ের মাধ্যমে যাচ্ছে, ওই বিষয়টাকে বা ওই একটা নির্দিষ্ট বিষয়কেই কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল বলেছেন ফ্যাক্টর। তার মানে ফ্যাক্টর বলতে উনি আসলে জিনকেই বুঝিয়েছেন, যার মাধ্যমে বংশগতির বৈশিষ্ট্য মা বাবা থেকে সন্তানদের মধ্যে পৌঁছাচ্ছে। তাহলে ফ্যাক্টর যে কথা, জিনও হচ্ছে কি ঠিক একই কথা। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে জিন বলে, সেটা আমরা জানি। জীবের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে কি? জিন। অর্থাৎ জিন হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। মূলত ক্রোমোজোমে অবস্থিত যে কোনো কার্যকরী একক যাতে রিকম্বিনেশন সম্ভব, অর্থাৎ যাতে হচ্ছে গিয়ে তোমার নতুন করে তৈরি হওয়া সম্ভব বা হচ্ছে যেটা মিউটেশনে অংশ নিতে পারে, সেটাই হচ্ছে জিন। আধুনিক ধারণা মতে ডিএনএ এর যে বিশেষ অংশ তথা বেস অনুক্রম কমপক্ষে একটা পলিপেপটাইড উৎপাদনের কোড বা সংকেত ধারণ করে তাকে জিন বলে। আমার মনে হয় তোমাদের এই আধুনিক ধারণাটা পড়তে কষ্ট হবে, তোমরা আসলে এই সহজ যে ধারণাটা আছে সেটাই নিবা। আমরা আধুনিক ধারণাটা একটু বোঝানোর চেষ্টা করি। আধুনিক ধারণা মতে হচ্ছে ডিএনএর একটা বিশেষ অংশ থাকে যেখানে তোমার ডিএনএর ভিতরে প্রত্যেকটা জিন কি করে, একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে থাকে। সিকোয়েন্সটা মানে হচ্ছে কি অনুক্রম, একটা সিকোয়েন্স মেনটেন করে থাকে। তো এটা যেহেতু সিকোয়েন্স মেনটেন করে থাকে, তো সেটা হচ্ছে দেখা যায় একটা নির্দিষ্ট পলিপেপটাইড তৈরির জন্য কোড বা সংকেত বহন করে। পলিপেপটাইড থেকে সাধারণত তোমার প্রোটিন তৈরি হবে। আমরা জানি অনেকগুলো পলিপেপটাইড মিলে তোমার কি তৈরি হচ্ছে, মানে পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে অনেকগুলো প্রোটিন তৈরি হচ্ছে। তো তার মানে পলিপেপটাইড গঠনের জন্য, পলিপেপটাইড উৎপাদনের জন্য একটা নির্দিষ্ট কোড বা সংকেত ধারণ করে, সেটা হচ্ছে কি জিন। তো আমরা না এটা ইন্টারের ক্লাসে গিয়ে পড়বো, তো তোমাদের এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, তোমরা শুধু পড়বা যে জিন হচ্ছে বংশগতি ধারক ও বাহক, শেষ। আর ফ্যাক্টর যে কথা, জিনও ঠিক সেম কথা। এরপরে দেখো অ্যালিল। অ্যালিল কি বলেছে? সমসংস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটাকে অপরটার অ্যালিল বলে। কিভাবে এটা বুঝবো? যেমন মনে করো সমসংস্থ ক্রোমোজোম জিনের কথা যদি আমরা বলি, মনে করো যে এখানে একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটা লম্বা বৈশিষ্ট্যকে ধারণ করছে। কোন বৈশিষ্ট্যকে ধারণ করছে? লম্বা বৈশিষ্ট্যকে ধারণ করছে। আর এখানে আরেকটা ক্রোমোজোম আছে যেটা হচ্ছে কি খাটো বৈশিষ্ট্যকে ধারণ করছে। কোন বৈশিষ্ট্যকে ধারণ করছে? খাটো বৈশিষ্ট্যকে ধারণ করছে। তাহলে এই যে একটা ক্রোমোজোম, এটা কিন্তু একটা জোড়া, একটা জোড়া আসছে বাবা থেকে, একটা জোড়া আসছে মা থেকে। তো এখানে যে জিন জোড়া গঠন করছে, একটা বাবা থেকে আসে, একটা মা থেকে আসছে, এই জিন জোড়ার একটাকে আরেকটার অ্যালিল বলা হয়। এখানে দুইটা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য একসাথে হচ্ছে। আবার এটা একই রকমের বৈশিষ্ট্যও থাকতে পারে। কি বললাম? একই রকমের বৈশিষ্ট্য থাকতে পারে, অর্থাৎ বাবা থেকেও লম্বার বৈশিষ্ট্য আসতে পারে, মার থেকেও লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা চলে আসতে পারে। তখন কি হচ্ছে? তখন দুইটাই কিন্তু সেম বৈশিষ্ট্যই বহন করছে। এটাকেও আমরা তখন বলবো যে একে অপরের অ্যালিল, অর্থাৎ সেটা সেম বৈশিষ্ট্য হলেও আমরা যেমন এটাকে বলবো একটা ক্রোমোজোম জোড়ার সেম বৈশিষ্ট্য হলেও একটা ক্রোমোজোমের আরেকটা ক্রোমোজোমের অ্যালিল বলবো, ঠিক একইভাবে বিপরীত বৈশিষ্ট্য থাকলেও বা ভিন্ন বৈশিষ্ট্য থাকলেও ক্রোমোজোম জোড়ার একটা ক্যারেক্টার অ্যালিল বলবো। এরপরে দেখো জিনোটাইপ কাকে বলে? কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে। তার মানে এখানে দেখো হচ্ছে এখানে লম্বা হওয়ার জিন দুইটা, যেটা আমি তোমাদেরকে বললাম, এখানে লম্বা হওয়ার যে ক্রোমোজোম দুইটা আছে সেই দুইটা একসাথে রয়েছে, তখন সে কোন বৈশিষ্ট্য প্রকাশ করছে? লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করছে। যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাকে ফিনোটাইপ বলা হয়, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ করতে সক্ষম মানে যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে জিনোটাইপ বলে। তাহলে নামের শুরুতে জিনোটাইপ, জিনোটাইপের জিন দিয়ে আমরা মনে রাখবো জিন যুগলের গঠন বা যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করছে তাকে জিনোটাইপ বলা হয়। আর বাহ্যিকভাবে আমরা যা দেখতে পাই মানে ফিজিক্যালি আমরা যা দেখতে পাই সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ফিনোটাইপ। এরপরে দেখো প্রকট বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা আমি এটা এখন মুছে ফেলি, এটা যেহেতু আমাদের
কাজে লাগবে একটু পরে, কিন্তু একটু পরটা বুঝে নিই। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে সংকরায়ন ঘটালে F1 যৌগতে সৃষ্ট হেটেরোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। কথাগুলো কি একটু কঠিন শোনালো? আমি তোমাদেরকে যদি লিখে দেখাই তাহলে দেখবো যে এটা অনেক সহজ। যেমন F1 যৌনুর মটর গাছের লম্বা এবং খাটো উভয় ধরনের লক্ষণের জন্য একটা করে জিন থাকলেও শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্যেই প্রকাশিত হয়, অতএব মটর গাছের লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট। মানে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাই মূলত হচ্ছে কি প্রকট। কিভাবে? একটু আগে আমি লম্বা এবং খাটো দিয়ে উদাহরণ বুঝালাম। এইখানে দেখো, এখানে আমরা আচ্ছা ক্রোমোজোম না দিয়ে আমি হচ্ছে বড় হাতের টি আর ছোট হাতের টি দিয়ে বুঝাই। বড় হাতের টি যদি ডাবল হয়, অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা ক্রোমোজোম জোড়া, ঠিক আছে। এইখানে একটা ক্রোমোজোম বড় হাতের টি বহন করছে, মানে লম্বা হওয়ার জিনটা বহন করছে, আর আরেকটা ক্রোমোজোমও ঠিক লম্বা হওয়ার জিনটা বহন করছে। এইখানে যেহেতু দুটোই সেম, দুটো জিনই সেম বা দুটো ক্রোমোজোমই সেম, তখন এটাকে আমরা বলি হচ্ছে হোমোজাইগাস জীব। কি বলছি বুঝছো? যখন সেম টু সেম ক্রোমোজোম জোড়া থাকবে, ক্রোমোজোম জোড়া দুটোরই হচ্ছে সেম বৈশিষ্ট্য বহন করবে, তখন সেটাকে আমরা হোমোজাইগাস জীব বলবো। কিন্তু যখন এটার সাথে এটাও কিন্তু হোমোজাইগাস জীব, কারণ কি এখানে কিন্তু খাটো হওয়ার জিন দুটোই ক্রোমোজোমে বহন করছে। তাহলে এই দুটোর মধ্যে যখন ক্রস হয় তখন প্রথম জেনারেশনে বা ফার্স্ট জেনারেশনে কি হচ্ছে? সংকর উদ্ভিদ তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে এর সাথে এটা ক্রস হলে দেখা যাবে কি বড় হাতের টি চলে আসছে, মানে একটা থেকে বড় হাতের টি চলে আসে, আর একটা থেকে হচ্ছে ছোট হাতের টি চলে আসে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে এখানে লম্বা হওয়ার জিন চলে আসবে, একটা খাটো হওয়ার জিন চলে আসবে। তখন যেহেতু দুটা ভিন্ন, দুটা ক্রোমোজোমের জিনই ভিন্ন, তাই এই ধরনের জীবটাকে বলা হয়, এই ধরনের জীবকে আমরা বলবো হেটেরোজাইগাস জীব। বুঝতে পেরেছো? তারপরে এটা হচ্ছে হেটেরোজাইগাস ক্রোমোজোম, বা হচ্ছে কি এই ক্রোমোজোম যে জীবে থাকবে তাকে আমরা বলছি হেটেরোজাইগাস জীব। হেটেরো মানে ভিন্ন, হোমো মানে সেম। হোমো মানে কি? সেম। এখন এইখানে দেখা যায় কি এটা দুইটা ভিন্ন ভিন্ন ক্রোমোজোম থাকা সত্ত্বেও শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ করে। তাহলে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে সেটাকেই আমরা বলছি প্রকট বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না, মানে অপ্রকাশিত থাকে, সেটাকে আমরা বলি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটা সংজ্ঞা তোমাদের পরবর্তীতে দেওয়া আছে। এই যে দেখো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হেটেরোজাইগাস জীবে, যেটা আমরা যে দিলাম, হেটেরোজাইগাস জীবে দুইটা বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপাদান একত্রে থাকলেও একটা মাত্র বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, লম্বার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, আর একটা অপ্রকাশিত থাকে। তার মানে কোনটা অপ্রকাশিত রয়েছে? খাটোটা অপ্রকাশিত রয়েছে। তখন অপ্রকাশিত বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। এবং F1 জোন, যেমন F1 জোন ওর মটর গাছে লম্বা এবং খাটো উভয় ধরনের বৈশিষ্ট্যের জন্য একটা করে জিন থাকলেও শুধু লম্বা বৈশিষ্ট্যই প্রকাশিত হয়, এখানে খাটো বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন। ঠিক আছে? এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যে জিন বহন করে তাকে প্রচ্ছন্ন জিন বলে, আর প্রকট বৈশিষ্ট্য যে জিন বহন করে তাকে বলা হয় প্রকট জিন। এরপরে দেখো, জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি বলতে কি বোঝানো হয় কিছু জিনগত অসুখ আছে যেগুলোর মিউটেশন হয়, অর্থাৎ ক্রোমোজোমের চেঞ্জ আসে সেক্স ক্রোমোজোমের মাধ্যমে, অর্থাৎ XY এই ক্রোমোজোমগুলোর মাধ্যমে, এগুলোকে বলা হয় সেক্সিং ডিসঅর্ডার অথবা হচ্ছে বংশগত ব্যাধি। তোমাদের বইয়ে দুটো রয়েছে, একটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা, যেটা হচ্ছে এখানে হচ্ছে চোখের রং শনাক্তকারী পিগমেন্ট নষ্ট হয়ে যায়, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া, যেখানে হচ্ছে রক্তের লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত একটা রোগকে নির্দেশ করে। এখানে থ্যালাসেমিয়ার ভিতরে দুইটা থ্যালাসেমিয়া রয়েছে, একটা আলফা থ্যালাসেমিয়া, একটা বিটা থ্যালাসেমিয়া। আলফা গ্লোবিউলিন তৈরির জিন যদি অনুপস্থিত থাকে বা ত্রুটিপূর্ণ থাকে, তখন দেখা যায় আলফা গ্লোবিউলিন তৈরির জিনটা তখন আর ওই প্রোটিনটা তৈরি করতে পারে না। এই সময় এই যে থ্যালাসেমিয়াটা দেখা যায় তাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া। একইভাবে বিটা গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত থাকলে বা ত্রুটিপূর্ণ থাকলে তাকে আমরা বিটা থ্যালাসেমিয়া বলবো। তারপরে দেখো মেন্ডেল তত্ত্ব কি? মেন্ডেলের তত্ত্ব হচ্ছে কি বংশগতির জনক গ্রেগর জোহান মেন্ডেল, এটা আমরা সবাই জানি। মেন্ডেলের সূত্র বা সিদ্ধান্ত অনুযায়ী জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বংশগতিতে সঞ্চালনের যে ব্যাখ্যা হয়, যে ব্যাখ্যা দেওয়া হয় তাকে বলা হয় মেন্ডেল তত্ত্ব বা মেন্ডেলিজম। অর্থাৎ মেন্ডেলের তত্ত্বই বা বংশগতিতে কিভাবে হচ্ছে গিয়ে ক্রোমোজোমটা সঞ্চারিত হচ্ছে, বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে, এই তত্ত্বটাকেই বলা হচ্ছে মেন্ডেলের তত্ত্ব। এরপরে দেখো ডিএনএ অনুলিপন। ডিএনএ অনুলিপন কাকে বলে? একটা ডিএনএ অণু থেকে যখন আরেকটা নতুন ডিএনএ তৈরি হয় তাকে বলা হয় ডিএনএ অনুলিপন। ডিএনএ অনুলিপন হচ্ছে গিয়ে দেখা যায় কি যে তিনটা পদ্ধতিতে সম্ভব। তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি হচ্ছে অর্ধ রক্ষণশীল পদ্ধতি, যেখানে যে ডিএনএ অণু তৈরি হচ্ছে তার অর্ধেক বৈশিষ্ট্য পুরান ডিএনএ থেকে আসে আর একটা নতুন বৈশিষ্ট্য থাকে। এরপরে দেখো নিউক্লিয় প্রোটিন কি? নিউক্লিয় প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড মিলিত হয়ে নিউক্লিয় প্রোটিন অণুর সৃষ্টি হয়।
রাসায়নিক অভিব্যক্তি কাকে বলে? পৃথিবীর উৎপত্তি এবং তার ধারাবাহিকতায় জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে বলা হয় রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি। অর্থাৎ পৃথিবীর উৎপত্তি হওয়ার পরে জীবনের উৎপত্তি যেভাবে ঘটছে তার ঘটনা প্রবাহকে একত্রে আমরা বলবো রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি। এরপর হচ্ছে প্রকরণ বা পরিবৃত্তি, এটাকে ইংলিশে বলা হয় মিউটেশন। যেটাই থাকুক না কেন সংখ্যা সেম হবে। বংশগতভাবে প্রাপ্ত জিনের বিভিন্নতার কারণে জীবকোষী বিভিন্ন সদস্যের মধ্যে বংশগত পার্থক্যের সৃষ্টি হয়। এইকেই বলা হয় বা এই পার্থক্যকেই বলা হয় প্রকরণ বা পরিবৃত্তি। এর ব্যাপারটা এরকম যে তুমি চিন্তা করে দেখো তোমার দাদা দাদির ক্ষেত্রে দাদা দাদির যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু 100% তোমার বাবা বা চাচা বা ফুপুর মধ্যে কিন্তু আসবে না, স্বাভাবিক। দাদা দাদি থেকে দেখা যাবে কি 50 থেকে 70% বৈশিষ্ট্যগুলো তোমার বাবার মধ্যে চলে আসছে। তো বাবার থেকে তোমার মধ্যে বৈশিষ্ট্যগুলো কি 100% আসে না? তখনও আসে না। তখনও দেখা যায় যে দাদার থেকে কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে চলে আসে, দাদির থেকে কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে চলে আসে, বাবার থেকে আবার কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে চলে আসে। এরকম একটা মিশ্রণ তৈরি হয়। অর্থাৎ এখানে দেখা যায় যে তোমার মধ্যে তোমার চারিত্রিকগত বৈশিষ্ট্য, তোমার বাহ্যিকগত যে বৈশিষ্ট্য আছে, চুলের রং, চোখের রং, তোমার দেহের কালার, তোমার হাইট, বিভিন্ন বিষয়, এগুলো যখন তোমার মধ্যে চলে আসছে তার মধ্যে দেখা যায় কি এই পার্থক্যের সৃষ্টি হয়। অর্থাৎ দাদা দাদির থেকে যে বৈশিষ্ট্যগুলো বাবার মধ্যে আসছে, বাবার থেকে বৈশিষ্ট্য তোমার মধ্যে আসছে, এখানে কিন্তু তোমরা যেহেতু 100% বৈশিষ্ট্য আসে না, তার মানে এখানে একটা পার্থক্যের তৈরি হয়। হ্যাঁ, দেখা যায় বাহ্যিকগত পার্থক্য দেখা যায়, অথবা এমন পার্থক্য আছে যেটা হচ্ছে প্রকাশও পাচ্ছে না, এরকম পার্থক্য দেখা যায়। কেন দেখা যায়? এটাই হচ্ছে গিয়ে মিউটেশন। অর্থাৎ বংশগতভাবে যে জিনটা পাওয়া যাচ্ছে সেটা বিভিন্নতার কারণে, মানে জিনের বিভিন্নতার কারণে বা ডিফারেন্সের কারণে দেখা যায় কি এখানে কিছু চেঞ্জ আসে এবং এখানে নতুন বৈশিষ্ট্যের মিশ্রণ হয়। এই সকল কারণে বংশগত পার্থক্যের তৈরি হয়। এই জন্য এই পৃথিবীর কোনো মানুষই একদম সেম টু সেম না। অর্থাৎ তুমি তোমার বোনের সাথে তুমি যদি তোমার বোনের সাথে দেখো যে কি কি মিল আছে তোমাদের মধ্যে, দেখবো যে মিল অমিলের যদি হিসাব করো তাহলে দেখা যাবে যে অমিল অবশ্যই আছে, মিল হয়তো কিছু কিছু জায়গায় থাকতে পারে কিন্তু অমিল অবশ্যই আছে। আবার বাবা মার সাথেও সেম, দাদা দাদির সাথেও সেম। অর্থাৎ এই পৃথিবীর সকল মানুষ এই মিউটেশন বা প্রকরণের জন্যই কিন্তু সেম টু সেম বৈশিষ্ট্য পায় না। এই জন্য একই ফ্যামিলির বৈশিষ্ট্য কিন্তু আরেকটা ফ্যামিলির বৈশিষ্ট্য থেকে কিছুটা হলেও, কিছুটা না অনেকখানি হচ্ছে গিয়ে আলাদা হয়। এরপরে দেখো সংকরায়ন। সংকরায়ন কাকে বলে? দুটি ভিন্ন প্রজাতির মধ্যে মিলন ঘটলে নতুন বৈশিষ্ট্যের জীব উৎপন্ন হয়, একে সংকরায়ন বলে। যেমন একটা খাটো মটরশুঁটি গাছ, একটা লম্বা মটরশুঁটি গাছ, দুটা ভিন্ন বৈশিষ্ট্যের জীব, এদের যখন আমরা মিক্স করব বা এদের যখন আমরা ক্রস করব তখন যে নতুন বৈশিষ্ট্যের জীব পাওয়া যাবে সেটাকে বলা হবে সংকরায়ন। এরপরে দেখো পলিপ্লয়েডি কাকে বলে? কোনো জীবের প্রজনন কোষ বিভাজনের সময় ঘটনাক্রমে ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি ঘটলে তাকে পলিপ্লয়েডি বলে। তো এটার ক্ষেত্রে হচ্ছে কি মিওসিস কোষ বিভাজনের সময় দেখা যায় যে একটা সময় যে ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি ঘটতে পারে, সেই ক্ষেত্রে আমরা ওই প্রক্রিয়াটিকে বলবো পলিপ্লয়েডি। অভিযোজন কাকে বলে? অভিযোজন হচ্ছে প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে টিকে থাকার ক্ষমতাকে বলা হয় অভিযোজন। ম্যাক্রো ইভলিউশন কি? ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে কি বৃহৎ, আর মাইক্রো শব্দের অর্থ হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট। ম্যাক্রো ইভলিউশন হলো বৃহৎ স্তরের পরিবর্তন যা দীর্ঘ সময় ধরে ঘটে এবং নতুন প্রজাতি বা উচ্চতর প্রজাতির রূপ সৃষ্টি করে। যেমন ডাইনোসর থেকে পাখির অভিব্যক্তি, আবার স্থলচর প্রাণী থেকে তিমির অভিব্যক্তি। ব্যাপারটা হচ্ছে ম্যাক্রো মানে বড়, অর্থাৎ বৃহৎ পরিসরে ঘটবে এবং দীর্ঘ সময় ধরে ঘটবে। ঘটতে ঘটতে দেখা যায় যে নতুন প্রজাতি বা উচ্চতর প্রজাতির হচ্ছে পরিবর্তন চলে আসে বা উচ্চতর প্রজাতির গ্রুপ সৃষ্টি করে। যেমন ডাইনোসর থেকে পাখির অভিব্যক্তি হতে পারে, মানে এভলিউশন হতে পারে, স্থলজ প্রাণী থেকে তিমির এভলিউশন হতে পারে, এগুলো হচ্ছে উদাহরণ। আর মাইক্রো এভলিউশন হচ্ছে কি একটা প্রজাতির মধ্যে ছোট ছোট জেনেটিক পরিবর্তন, যেটা হচ্ছে প্রজন্ম ধরে ঘটে, মানে প্রত্যেকটা প্রজন্মেই ঘটবে। এই প্রজন্মের যেটা হচ্ছে এখানে একটা পরিবর্তন হয়েছে, সামনে প্রজন্মে আর একটা ছোট পরিবর্তন হচ্ছে, মানে প্রজন্ম ধরে ঘটতে থাকবে। যেমন ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা অর্জন, এইটা হচ্ছে সবচেয়ে ভয়ানক বিষয়। কারণ হচ্ছে কি আমরা অধ্যায় 13 পড়েছিলাম অ্যান্টিবায়োসিস নামের একটা প্রক্রিয়া। পেনিসিলিয়াম ছত্রাক ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। এখন পেনিসিলিয়াম ছত্রাকের এই কার্যকরী ক্ষমতাকে কাজে লাগিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ আবিষ্কার হয়েছে। অ্যান্টিবায়োটিক ওষুধের যথেচ্ছ ব্যবহারের জন্য ব্যাকটেরিয়া কি হচ্ছে জানো, নিজেকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী করে তুলেছে। এই জন্য দেখবা যে অনেকের যখন অসুস্থ হয় তখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট টেস্ট করা হয়, যে একটা মানুষ
কোন কোন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হয়ে গেছে, মানে কোন কোন ব্যাকটেরিয়ার জন্য ওষুধ কাজ করবে না, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তার মানে কি ব্যাকটেরিয়া প্রত্যেকটা প্রজন্মে যে এখন যে ব্যাকটেরিয়া আছে সে হচ্ছে কি একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে ফেলেছে, এখন তাকে ওই ওষুধ দিয়ে কখনোই মারা যাবে না। তারপরে হচ্ছে কোনো মানে সব ধরনের ব্যাকটেরিয়া এরকম কি হচ্ছে যে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। এটা কিন্তু ছোট ছোট জেনেটিক পরিবর্তন, কিন্তু এটা একটা মারাত্মক সমস্যা, কারণ দেখা যাবে একটা সময় এমন একটা অবস্থা হবে যে অ্যান্টিবায়োটিক দিয়েও মানুষকে বাঁচানো সম্ভব হবে না। এরপরে দেখো মথের রং পরিবর্তন, এটাও একটা মাইক্রো ইভলিউশনের মধ্যে পড়বে। এরপরে প্রশ্নটা হচ্ছে গিয়ে জৈব অভিব্যক্তি বা বিবর্তন কি, ইংলিশে বলা হয় ইভলিউশন। জৈব অভিব্যক্তি বা ইভলিউশন বা বিবর্তন হলো দীর্ঘ সময় ধরে এক জীব বৈচিত্র্যের পরিবর্তনের একটা প্রক্রিয়া, যার ফলে ওই জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব, বিকাশ, পরিবর্তন এবং অভিযোজন ঘটে অথবা বিলুপ্তিও ঘটতে পারে। অর্থাৎ জৈব অভিব্যক্তি বা বিবর্তন হলো দীর্ঘ সময় ধরে জীব বৈচিত্র্যের একটা পরিবর্তন, যে পরিবর্তন হতে হতে এমন একটা অবস্থায় আসে যে সেই জীবের আবির্ভাব হচ্ছে অথবা তার বিকাশ হয় বা কখনো পরিবর্তন হয় বা অভিযোজন ঘটে, আবার কখনো বিলুপ্তও ঘটতে পারে। বিলুপ্তি ঘটে হচ্ছে কি তুমি দেখবা যে অনেক প্রাণী এখন বিলুপ্ত হয়ে গেছে, যেমন হচ্ছে গিয়ে নীল গাই, এটা এখন আর দেখা যায় না। তারপরে হচ্ছে গিয়ে শকুন বলি বা হচ্ছে গিয়ে চিল বলি, এগুলো কিন্তু বিলুপ্ত প্রায় প্রাণী, ঠিক আছে। মিঠা পানির কুমির, এগুলো কিন্তু এখন আর দেখা যায় না। ঘড়িয়াল, এগুলো তোমরা কিন্তু দেখতে পাবে না। এগুলো কিন্তু এমন বিবর্তন হয়েছে, জীববৈচিত্র্যের এত পরিবর্তন হয়েছে যে তারা হারিয়ে গেছে। আবার হচ্ছে কোনো একটা জীবের বিকাশও হতে পারে, পরিবর্তনও হতে পারে। যেমন হচ্ছে যে কোনো মানে যে তেলাপোকার কথা আমি যদি চিন্তা করি, তাহলে তেলাপোকা কি করছে, তেলাপোকা কিন্তু আদি যুগেও ছিল, এখনও আছে। আদি যুগের যে তেলাপোকা ছিল এখন কিন্তু তার মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে। ব্যাপক পরিবর্তন আসার কারণ কি, আদি যুগে যেরকম পরিবেশ ছিল এখন কিন্তু সেরকম পরিবেশ নাই, বাট তেলাপোকা নিজেকে চেঞ্জ করে, অভিযোজিত করে, নিজের পরিবর্তন ঘটিয়ে এখন পর্যন্ত টিকে রয়েছে। এরপরে সংজ্ঞাটা হচ্ছে অডারউইনীয় জৈব অভিব্যক্তি কি। ডারউইনের প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচনের বাইরে অন্যান্য উপায়ে যে জীবের বিবর্তন সংঘটিত হয় তাকে বলা হয় অডারউইনীয় জৈব অভিব্যক্তি। অর্থাৎ ডারউইনের মতবাদের বাইরেও কিন্তু অন্যান্য কারণে জীবের বিবর্তন হতে পারে, তো এটাকে বলা হচ্ছে অডারউইনীয় জৈব অভিব্যক্তি। পরিযান বা ইংলিশে আমরা যেটাকে জানি মাইগ্রেশন বলে, এটা সংজ্ঞাটা যদি আমরা বলি যে এটা কি, পরিযান হলো পরিবেশগত অবস্থার পরিবর্তনের জন্য জীবের এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিত স্থানান্তর। যেমন স্যামন মাছ প্রজননের জন্য সমুদ্র থেকে মিঠা পানি নদীতে আসে, আর পরিযান বা মাইগ্রেশন অনেক প্রাণী ঘটায় পরিবেশগত পরিবর্তনের জন্য, যে এই পরিবেশে টিকে থাকতে পারছি না, আপাতত অন্য একটা পরিবেশে যাই, যখন আবার চেঞ্জ হবে তখন আবার ফেরত আসবো। যেমন শীতকালে ঠান্ডার দেশ থেকে, মানে অনেক ঠান্ডার দেশ থেকে আমাদের দেশে কি আসে বলতো, পরিযায়ী পাখি আসে, অর্থাৎ শীতের পাখিগুলো আসে। এবং আমরা দেখতে পাই বিভিন্ন হচ্ছে কি পুকুর বলো বা হচ্ছে কি নদী বলো বা হচ্ছে আমি বলবো অনেক মানে পানির জায়গা বা জলজ জায়গাগুলোতে কিন্তু আমরা এরকম বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর পাখি, শীতের পাখি দেখতে পাই। এরপরে হচ্ছে কি সমসংস্থ অঙ্গ, যেসব অঙ্গের আপাত দৃষ্টিতে আকৃতিগত পার্থক্য দেখা গেল এদের অস্থিবিন্যাসের মৌলিক প্রকৃতি একই ধরনের, সেগুলোকে বলা হয় সমসংস্থ অঙ্গ। তার মানে দেখা যাচ্ছে যে যেগুলো আমরা বাইরে থেকে দেখলে আমাদের মনে হচ্ছে যে এদের মধ্যে আকৃতিগত পার্থক্য রয়েছে, ঠিক আছে, কিন্তু যখন এদের অস্থি বিন্যাসটা আমরা দেখবো, অর্থাৎ অস্থি বিন্যাস বলতে আমাদের হাতের অস্থি বিন্যাস, যে এখানে হচ্ছে গিয়ে ফ্যালাঞ্জেস আছে, এখানে হচ্ছে কার্পাল আছে, তারপরে হচ্ছে এখানে ফিমার আছে, টিবি আছে, এইগুলো যে অস্থির বিন্যাসগুলো যেরকম থাকা দরকার ছিল, সেই যখন অস্থি বিন্যাসগুলো সেম থাকবে, মৌলিক প্রকৃতি সেম থাকে, তখন সেই অঙ্গগুলোকে আমরা বলবো সমসংস্থ অঙ্গ। যেমন পাখির ডানা, বাদুড়ের ডানা, যে মানুষের হাতে যেরকম সিকোয়েন্স অনুযায়ী থাকে সেভাবে পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির যে ফ্লিপার বলতে যেটা দিয়ে হচ্ছে সাঁতরায়, সিলের অগ্রপথ, সিলের সামনের পথ, সিল যে মাছ বলি আমরা যাকে, ঘোড়ার অগ্রপথ, এগুলোতে সেম ভাবে আমরা মানে অঙ্গগুলো আলাদা, যেমন হচ্ছে বাদুড়ের ডানা যেরকম, পাখির ডানা সেরকম না, মানুষের হাত যেমন, ঘোড়ার অগ্রপথ মানে সামনের পাটা কিন্তু ঠিক সেরকম না, অর্থাৎ আকৃতিগত পার্থক্য রয়েছে কিন্তু অস্থিবিন্যাসের মৌলিক প্রকৃতি সেম। অসমসংস্থ অঙ্গটাকে এটা বিপরীত, অর্থাৎ যেসব অঙ্গ ভিন্ন কাঠামো এবং উৎস থেকে উৎপন্ন কিন্তু কাজের ধরনের দিক থেকে তারা একই হবে, এই ধরনের অঙ্গগুলোকে বলা হয় অসমসংস্থ অঙ্গ। যেমন মানুষের হাত ও পায়ের আঙ্গুল, এদের কাজ সেম। আবার পাখির ডানা, পতঙ্গের ডানা, তাদের গঠন মানে উৎসটা বা আমরা যেটা বলি যে কাঠামোটা ভিন্ন, কিন্তু তাদের কাজটা এক। পাখির ডানা দিয়েও তারা উড়ে, পতঙ্গের যে ডানা আছে সেটা
দিয়েও তারা উড়ে। নিষ্ক্রিয় অঙ্গ, যেসব অঙ্গ একসময় পূর্বপুরুষের দেহে সুগঠিত এবং কার্যক্ষম ছিল কিন্তু পরবর্তী পুরুষের দেহে অর্থাৎ পরবর্তী প্রজন্মের দেহে যখন এটার আর কার্যক্ষমতা নাই বা হচ্ছে গিয়ে এটার কোনো মানে অগঠিত, গুরুত্বহীন এবং অকার্যকর অবস্থায় রয়েছে, সেটাকে আমরা বলছি নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে এগুলোর উদাহরণ কি? লোম, উপপল্লব হচ্ছে আমাদের চোখের এখানে একটা তৃতীয় পল্লব রয়েছে, যেটা এখন আর ওইভাবে বোঝা যায় না, এই সামনের দিকে এই জায়গাটাতে, এটাকে উপপল্লব বলে। আক্কেল দাঁত উঠে, মানুষের উঠে না যে তা না, একটা নির্দিষ্ট সময় হচ্ছে আক্কেল দাঁত উঠবে এই পাশ থেকে। আর একটা হচ্ছে কি কানের যে পেশি আছে সেটা অ্যাপেন্ডিক্স, এগুলো নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে এখন বিবেচিত। কানেক্টিং লিঙ্ক বা সংযোগকারী অঙ্গ কোনটা? যে জীব দুটি ভিন্ন গোষ্ঠী অর্থাৎ গ্রুপের মধ্যে অভিব্যক্তি ও সম্পর্ক স্থাপন করে এবং একাধিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে তাদের মধ্যে একটা সংযোগ বা সম্পর্ক নির্দেশ করে, এদেরকে বলা হচ্ছে কানেক্টিং লিঙ্ক। অর্থাৎ দুটো জীব গোষ্ঠী মানে দুটো গ্রুপ থাকবে, তাদের মধ্যে অভিব্যক্তি ও সম্পর্ক স্থাপন করবে, মানে তাদেরকে চেনা যাবে এরকম একটা সম্পর্ক স্থাপন করবে এবং একাধিক গোষ্ঠীর বৈশিষ্ট্য সে ধারণ করে তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করবে, সেটাকে বলা হচ্ছে কানেক্টিং লিঙ্ক। যেমন আর্কিওপটেরিক্স, এটা হচ্ছে এই প্রাণীর মধ্যে সরীসৃপের বৈশিষ্ট্য পাওয়া যায় আবার পাখির বৈশিষ্ট্য পাওয়া যায়, এই জন্য সে হচ্ছে কানেক্টিং লিঙ্ক। কিভাবে? সরীসৃপ এবং পাখির মধ্যে সে একটা কানেকশন তৈরি করছে, এই জন্য সে একটা কানেক্টিং লিঙ্ক। আবার প্লাটিপাস দেখলে আমরা বুঝতে পারবো যে সে হচ্ছে গিয়ে সরীসৃপের মতো, অর্থাৎ সে হচ্ছে বুকে ভর দিয়ে চলে। আবার বুকে ভর দিয়ে যারা চলে অর্থাৎ সরীসৃপ যারা, যেমন হচ্ছে কি সাপ একটা সরীসৃপ প্রাণী, এরা কিন্তু ডিম পারে, এরা কিন্তু কখনো বাচ্চা প্রসব করে না। কিন্তু প্লাটিপাস কি করে? সে কিন্তু বাচ্চা প্রসব করে এবং বাচ্চাকে কিন্তু মায়ের দুধ খাওয়ায়, অর্থাৎ তারা কিন্তু দুধ খাওয়ায় বড় করে, অর্থাৎ সে কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী। তাহলে বুঝতে পারছি সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে প্লাটিপাস, তাহলে সে হচ্ছে একটা কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করছে। এরপরে হচ্ছে মিসিং লিঙ্ক বলছে যে জীববিজ্ঞানের মিসিং লিঙ্ক বলতে এমন জীব বা ফসিলকে বোঝায় যা ভিন্ন ভিন্ন গোষ্ঠী বা জীবের মধ্যে সংযোগকারী পরবর্তী পর্যায়ের বৈশিষ্ট্য নির্দেশন করে। তার মানে হচ্ছে মিসিং লিঙ্ক বলতে এমন ফসিলকে বোঝায় বা এমন জীবকে বোঝাবে যেটা হচ্ছে ভিন্ন ভিন্ন গোষ্ঠী বা জীবের মধ্যে সংযোগকারী যে পর্যায় আছে তার মধ্যবর্তী পর্যায়ের বৈশিষ্ট্য প্রদর্শন করবে। যেমন প্লাটিপাস, যেটার কথা আমরা একটু বললাম, নিটাম, মাডস্কিপার, এগুলো হচ্ছে মিসিং লিঙ্ক। মানে এইটা আসলে মিসিং লিঙ্ক সেগুলো হচ্ছে যে লিঙ্ক খুঁজতেছে যে কার সাথে কার মিল রয়েছে, কার সাথে কার সংযোগ রয়েছে। তো সংযোগকারী মধ্যবর্তী পর্যায়ে বৈশিষ্ট্য প্রদর্শন করে। এরপর হচ্ছে আর্কিওপটেরিক্স কি? এটা জুরাসিক যুগে ডাইনোসর পাওয়া যেত, সেই সময় একটা বিলুপ্ত প্রাণী যার দেহে একই সাথে পাখি এবং সরীসৃপের বৈশিষ্ট্য দেখা যায়। ঠিক আছে, যেমন হচ্ছে সরীসৃপ পাখি, এখানে আসলে সরীসৃপ পাখিদের উদাহরণটা আসলে এভাবে লেখা হয়েছে যে সরীসৃপের বৈশিষ্ট্য রয়েছে আবার পাখির বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে। ফসিল বা জীবাশ্ম কি? ভূগর্ভের শিলাস্তরে চাপা পড়ে থাকা জীবের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত দেহ বা দেহচাপকে ফসিল বা জীবাশ্ম বলা হয়। যেমন হচ্ছে সরীসৃপ এবং পাখির মধ্যবর্তী বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীর ফসিল একটা নির্দিষ্ট শিলাস্তরে পাওয়া যায়। অর্থাৎ এখানে ফসিল বলতে বোঝায় যে কোনো একটা প্রাণী যখন মারা যায় সে দীর্ঘদিন যাবৎ পাথরের নিচে চাপা পড়ে আছে, সে হচ্ছে গিয়ে গাছের নিচে চাপা পড়ে আছে, তো দীর্ঘদিন যাবৎ চাপা পড়ে থাকতে দেখা যায় কি যে তার দেহের একটা মানে অংশ বিশেষ মানে একটা ছাপ তৈরি হয় বা হচ্ছে কোনো পাথরে আমরা সেই জীবটাকে আইডেন্টিফাই করতে পারি। তো এইটা হচ্ছে কি ফসিল। এখন এই ফসিল বিভিন্নভাবে হচ্ছে কি পাথরের গায়েও পাওয়া যেতে পারে, মাটির নিচে গভীরেও পাওয়া যেতে পারে, কিন্তু এটা দীর্ঘ সময় যাবৎ দেখা যায় যে এরা সেই জায়গাটাতে ফসিল হিসেবে রয়েছে। এবং বিজ্ঞানীরা কিন্তু গবেষণা করে বিভিন্ন প্রাণীর ফসিল বের করেছেন, সেই প্রাণী দেখতে কেমন, তার নাম কি, তার বাসস্থান বা খাদ্য, এগুলোও কিন্তু বের করতে পেরেছেন। এরপরে হচ্ছে লিভিং ফসিল বা জীবিত জীবাশ্ম। কতগুলো জীব সুদূর অতীতে উদ্ভূত হয়ে খুব বেশি পরিবর্তিত না হয়েও এখনো টিকে আছে, এদেরকে লিভিং ফসিল বা জীবিত জীবাশ্ম বলা হয়। অর্থাৎ অনেকগুলো জীব দেখা যায় যে সুদূর অতীতে উদ্ভূত হয়েছে, মানে অনেক পুরান তারা উদ্ভূত হয়েছে কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি, এখনো তারা টিকে আছে। এই ধরনের ফসিলগুলোকে আমরা বলবো লিভিং ফসিল বা জীবিত জীবাশ্ম। এরপরে আসি নিউক্লিক অ্যাসিড সমূহের একটা ছক দেয়া আছে। আমরা সকলেই জানি আমাদের বডিতে বা একটা হচ্ছে কি সুকেন্দ্রিক কোষে নিউক্লিক অ্যাসিড রয়েছে। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, একটা ডিএনএ এবং আরেকটা হচ্ছে কি আরএনএ। ডিএনএ পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএনএ পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা এখন এটার গঠন দেখব। ডিএনএ কি দিয়ে তৈরি? ডিএনএ হলো 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার অর্থাৎ রাইবোজ সুগার দিয়ে তৈরি। নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে এবং ফসফরিক অ্যাসিড থাকবে, যেখান থেকে আমরা
আমরা ফসফেট গ্রুপ পাবো। আর আরএনএও ঠিক সেম ভাবে তৈরি হবে, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার তৈরি হবে বা রাইবোজ সুগার যেটাকে বলে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক যেটা আছে সেটা থাকবে, এবং অজৈব ফসফেট যে কথা, ফসফরিক অ্যাসিড ঠিক একই কথা। আবার আমরা ফসফরিক অ্যাসিড অজৈব ফসফেটের বদলে বলতে পারি ফসফেট গ্রুপ। যেটাই বলি না কেন, সোজা কথা যে আমাদের এখান থেকে একটা ফসফেট থাকবে, ঠিক আছে, আমাদের এখান থেকে কি থাকবে, একটা ফসফেট থাকবে। অজৈব ফসফেট, ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ সেম কথা। তোমাদের বইতে দেখবে এটা কারেকশন করে দেওয়া আছে অবলিক দিয়ে, যাতে তোমরা ভালো করে মাথায় রাখতে পারো। এরপরে এখন দেখো এখানে নাইট্রোজেন ঘটিত ক্ষারক দুই ধরনের আছে, একটা পাইরিন, একটা হচ্ছে কি পিউরিমিডিন। পাইরিন এবং পিউরিমিডিনের মধ্যে কোনগুলা ডিএনএ তৈরি করতে সক্ষম, কোনগুলো ডিএনএ তৈরি করতে পারে, সেগুলো আমরা এখন দেখব। পিউরিনের মধ্যে সবসময় দুইটা থাকে, মনে রাখবা, পিউরিনের মধ্যে দুইটা ক্ষারক থাকে, একটা হচ্ছে কি অ্যাডেনিন, একটা গুয়ানিন, এজি, অ্যাডেনিন গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে তিনটা থাকে, কয়টা থাকে, তিনটা। কি কি? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। কি বললাম? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, ঠিক আছে। আচ্ছা, পিউরিনের নামটা ছোট, এই কারণে তার দুইটা নাইট্রোজেন ক্ষার, আর পাইরিমিডিনের নামটা বড়, তার হচ্ছে তিনটা নাইট্রোজেন ক্ষার। আচ্ছা, তাহলে এই ডিএনএ তৈরির ক্ষেত্রে পিউরিনের এ জি দুটোই থাকে, অর্থাৎ অ্যাডেনিন গুয়ানিন দুটোই থাকে, কিন্তু পাইরিমিডিনের ক্ষেত্রে থাকবে থাইমিন, সাইটোসিন, টি আর সি। এবং আমরা যদি আরএনএর দিকে দেখি তাহলে পিউরিন সেম থাকছে অ্যাডেনিন গুয়ানিন, কিন্তু পাইরিমিডিনের ক্ষেত্রে থাকবে হচ্ছে সাইটোসিন, এবং থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল, ঠিক আছে। তাহলে থাইমিনের পরিবর্তে কে থাকবে? ইউরাসিল থাকবে। এখন কিভাবে তৈরি হচ্ছে দেখা যায় যে এই যে তিনটা, এই যে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা এবং নাইট্রোজেন ক্ষারক, এই দুটা মিলে তৈরি করে হচ্ছে নিউক্লিওসাইড। এই দুটা মিলে কি তৈরি করে? নিউক্লিওসাইড। তোমাদের বইতে দেখবে এটা লেখা আছে। নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড হচ্ছে যখন এক অণু রাইবোজ শর্করা প্লাস হচ্ছে প্লাস হচ্ছে কি নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এই দুটা মিলে যেটা গঠন করে সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। যখন এক অণু নাইট্রোজেন ক্ষারক, এক অণু রাইবোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা প্লাস হচ্ছে ফসফরিক অ্যাসিড অথবা ফসফেট গ্রুপ বা অজৈব ফসফেট যেটাই বলি না কেন, সেটা যখন যুক্ত হবে তখন আমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড। কি বলবো আমরা? নিউক্লিওটাইড। এবং এখানে ডিএনএর ক্ষেত্রে অ্যাডেনিন সবসময় কার সাথে যুক্ত হয় বলো তো দেখি? অ্যাডেনিন সবসময় হচ্ছে থাইমিনের সাথে যুক্ত হবে, যেখানে হচ্ছে ডাবল বন্ড থাকে, ডাবল হাইড্রোজেন বন্ড থাকে। আর গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে যুক্ত হয়। গুয়ানিন সবসময় হচ্ছে কি সাইটোসিনের সাথে যুক্ত হবে, অর্থাৎ সেখানে তিনটা বন্ধন থাকবে। আর আরএনএর ক্ষেত্রে হচ্ছে অ্যাডেনিন যুক্ত হবে থাইমিনের সাথে, কিন্তু থাইমিন এখানে আছে নাই, থাইমিনের পরিবর্তে কি আছে? ইউরাসিল আছে। তাহলে এর সাথে ইউ এবং জি এর সাথে ট্রিপল বন্ড সি, অর্থাৎ গুয়ানিন এবং সাইটোসিন তিনটা বন্ধন দ্বারাই যুক্ত থাকবে আরএনএর ক্ষেত্রে এবং ডিএনএর ক্ষেত্রেও। এদের মধ্যে হচ্ছে অমর সঙ্গীর মতো সম্পর্ক, এরা হচ্ছে একজন একজনকে ছেড়ে যাবে না, এই কারণে ডিএনএ আরএনএ যেখানেই যাক না কেন তারা সেম টু সেমই থাকছে। এরপরে আসা হচ্ছে মেন্ডেলের তত্ত্ব। মেন্ডেলের তত্ত্বটা কি? তোমাদের বইতে মেন্ডেলের তত্ত্বটা নাই, শুধু ব্যাখ্যা দেওয়া আছে। আমি এখানে আমার আমি ভেবেছি যে তোমাদের জন্য যদি মেন্ডেলের তত্ত্বটা দেই, তোমরা বুঝতে পারবা যে আসলে তার পরীক্ষা থেকে কি তত্ত্বটা দেওয়া হয়েছিল যার জন্য তিনি এত বিখ্যাত। মেন্ডেলের প্রথম সূত্রটা হচ্ছে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, যেটাকে আমরা জানি জিন, মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষে বা গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এই সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র বা জননকোষ বিশুদ্ধতার সূত্র বা পৃথকীকরণ সূত্র বলা হয়। মেন্ডেল সাধারণত দুইটা সূত্র আবিষ্কার করেছিলেন। প্রথম সূত্রটা তোমাদের বইতে যেহেতু আছে, তো তোমাদের বইয়ের জন্য প্রথম সূত্রটা রেখেছি। দ্বিতীয় সূত্রটা বুঝতে গেলে এখন বোঝা লাগবে না, ইন্টারে গিয়ে তোমরা এটা সুন্দর করে বুঝতে পারবে। আচ্ছা, এই মেন্ডেলের তত্ত্বটা তোমাদের একটু কঠিন লাগতে পারে। আমরা যদি পরীক্ষাটা আগে করার পরে যদি এইটার তত্ত্বটা ব্যাখ্যা দিই, তাহলে দেখবা পড়াটা অনেক ইজি হয়ে যাবে। মেন্ডেলের তত্ত্বের পরীক্ষার প্রমাণের জন্য মেন্ডেল কি করেছিলেন? মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছিলেন। তিনি একসঙ্গে একমাত্র একজোড়া পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নিয়েছিলেন। যেমন লম্বার বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে খাটো, কালোর বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে সাদা, এরকম আর কি বিভিন্ন বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তিনি সংকরায়ন বা ক্রস করেছিলেন, একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, তো এই মেন্ডেলের এ ধরনের পরীক্ষায় কি ছিল? একটা বিশুদ্ধ লম্বা মটর গাছের সাথে একটা বিশুদ্ধ খাটো মটর গাছের ক্রস করেছিলেন। এখানে আমরা ধরে নেই যে মটর গাছের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যের জন্য ফ্যাক্টর বা জিন বড় হাতের টি, খাটো বৈশিষ্ট্যের জন্য ফ্যাক্টর বা জিন ছোট হাতের টি,
ঠিক আছে। আচ্ছা, প্রথম সংকর পূর্ব প্রথম বংশধর হবে F1 জনু বা ফার্স্ট জেনারেশন যেটা, আর দ্বিতীয় সংকর পূর্ব দ্বিতীয় বংশধর হচ্ছে F2 জনু বা সেকেন্ড জেনারেশন। মেন্ডেলের মতে প্রতিটা বৈশিষ্ট্যের জন্য দুইটা ফ্যাক্টর নির্দিষ্ট, অর্থাৎ প্রতিটা বৈশিষ্ট্য লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য শুধু একটা মাত্র জিন থাকলে হবে না, তার অবশ্যই আরেকটা জিন থাকতে হবে। কেন? কারণ একটা জিন আসে হচ্ছে বাবার থেকে এবং আরেকটা জিন আসবে হচ্ছে মার থেকে। তার মানে প্রতিটা বৈশিষ্ট্যের জন্য দুইটা করে ফ্যাক্টর নির্দিষ্ট থাকবে। লম্বা বৈশিষ্ট্যের জন্য দুইটা ফ্যাক্টর রয়েছে, দুইটা জিন রয়েছে। ঠিক একইভাবে খাটো বৈশিষ্ট্যের জন্য দুইটা করে জিন রয়েছে। তাহলে আমরা কি এখন জিনোটাইপটা লিখতে পারবো না? জিনোটাইপ আমি লিখে দিয়েছি। লম্বা গাছে জিনোটাইপ বড় হাতের ডাবল টি, আর খাটো গাছে জিনোটাইপ ছোট হাতের ডাবল টি। জিনোটাইপ আমি কি বললাম? জিনোটাইপ মানে হচ্ছে যে বৈশিষ্ট্যটা জিন দ্বারা প্রকাশ পাচ্ছে ওই জিনের গঠনটাকে বলা হয় জিনোটাইপ, আর বাহ্যিক বৈশিষ্ট্যটাকে বলা হয় ফিনোটাইপ। এখন এখানে ব্যাখ্যা দেওয়া। প্রথম সংকর পূর্ব F1 জনুতে পরাগরেণু এবং ডিম্বকের মিশ্রণের ফলে সৃষ্ট বংশধরদের সকলেই লম্বা বৈশিষ্ট্য প্রদর্শন করে। এখানে টি ফ্যাক্টর হচ্ছে প্রকট। এরপর হচ্ছে ফার্স্ট জেনারেশনে বংশধরদের মধ্যে সংকরায়ন ঘটানো হয়। এই যে এখানে তোমাদের একটা ফ্লোচার্ট দেওয়া আছে, ফ্লোচার্টটা দিয়ে দেখালে পড়াটা আর ভালো মনে থাকবে। পুরুষ উদ্ভিদ, স্ত্রী উদ্ভিদ, বিশুদ্ধ লম্বা গাছ, বিশুদ্ধ খাটো গাছ, বড় হাতে ডাবল টি, ছোট হাতে ডাবল টি। এখন এইটাকে আমরা বলছি জিনোটাইপ। এখান থেকে গ্যামেট তৈরি হয়, গ্যামেট তৈরি হচ্ছে এটা, তো এখান থেকেও কিন্তু গ্যামেটটা তৈরি হচ্ছে। তো এখানে আমরা একটা করে দেখিয়েছি, কোনো সমস্যা নেই। তোমরা বইতে যেভাবে ডাবল করে দেখিয়েছো, মানে পুরোটাই দেখাইতে হবে, একটা করে দেখাইতে হবে না, কিন্তু পুরোটাই দেখাইতে হবে। যেহেতু বইতে তোমরা শিখেছোই, এই জন্য আর কি আমরা ওইভাবে না দিয়ে একটু অন্যভাবে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, কেউ আবার এত শর্টকাটে করবা না। আমি বলবো, যেহেতু তোমরা এখনো ইন্টারে উঠোনি, এখনো এসএসসি পড়ছো, অবশ্যই শর্টকাট ওয়ে শিখার বয়স এটা না। তো শর্টকাট ওয়ে কোনো কিছু না, বইতে যেভাবে শিখেছো উত্তর যেভাবে লিখতে হবে সেভাবেই দিবা। আচ্ছা, এখান থেকে কিন্তু গ্যামেট তৈরি হয় দুইটা, যেহেতু এখানে জিন দুইটা আছে, অর্থাৎ জোড়া অবস্থায় আছে, তাহলে গ্যামেটও তৈরি হবে দুইটা। তাহলে এখানে একটা গ্যামেট, এখানে একটা গ্যামেট তৈরি হচ্ছে। তো যে গ্যামেটই তৈরি হোক না কেন, এখানে দুইটা গ্যামেট, এখানে দুইটা গ্যামেট, কোষ কয়টা তৈরি হবে, মানে উদ্ভিদ কয়টা তৈরি হচ্ছে, এখানে 4টা উদ্ভিদ তৈরি হচ্ছে। তো ফার্স্ট জেনারেশন আমরা 4টা উদ্ভিদ পাচ্ছি, কিন্তু 4টা উদ্ভিদই কি হচ্ছে, এরকম জিন বহন করছে, অর্থাৎ বড় হাতের টি একটা আছে, ছোট হাতের টি একটা আছে, মার থেকে একটা জিন আসছে, বাবার থেকে একটা জিন আসছে। এখন বলতে এটা বৈশিষ্ট্য কি হবে? বৈশিষ্ট্য হবে হচ্ছে লম্বা। কেন? কারণ এখানে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে লম্বা, এবং লম্বা বৈশিষ্ট্যটাই তখন প্রকাশ পায়। এখন আসে এটা যেহেতু ফার্স্ট জেনারেশন, তার মানে আমরা এখন দুইটা ফার্স্ট জেনারেশনের মধ্যে ক্রস করব। তখন কি হচ্ছে, তখন এই ফার্স্ট জেনারেশন লম্বা যেটা, সেটা সংকর লম্বা, কারণ এর মধ্যে মিশ্রণ হয়েছে, এখানে খাটো জিনটার মিশ্রণ ঘটানো হয়েছে, এই কারণে সে সংকর লম্বা। F1 জনু লম্বা, এটা হচ্ছে কি সংকর, এটাও কিন্তু তখন কি হয়ে যাবে, এটা কিন্তু সংকর লম্বা হবে, এটা কিন্তু একটু চেঞ্জ হবে। এখানে সংকর খাটো হবে না, এটা সংকর লম্বা হবে। কেন বলো তো? কারণ এখানে সংকর খাটো বলে কিছু নাই। খাটো বৈশিষ্ট্য কখনোই লম্বা বৈশিষ্ট্য থাকার সময় প্রকাশ পাবে না। কেন প্রকাশ পাবে না? কারণ হচ্ছে যেটা লম্বা সেটা কিন্তু তার বৈশিষ্ট্য প্রকাশ করে ফেলবে, যেটা খাটো তাকে প্রকাশ করতে দিবেই না। কারণ কি? কারণ লম্বাটা ডোমিনেট করছে, তাকে হচ্ছে উপরে বাড়তেই দিবে না, সে তুই খাটোই থাক। তো এই জন্য সংকর লম্বা হবে, সংকর লম্বাই হবে, অর্থাৎ দুইটা সংকর লম্বার মধ্যে ক্রস হবে, দেখতে লম্বা। এখানে সংকর খাটো আমরা বলবো না। এখানে আসলে সংকর খাটো কেন দিয়েছে আমি বলি, সংকর খাটো দিয়েছে মিলানোর জন্য, যে একটা লম্বা উদ্ভিদ নিব, কিন্তু লম্বা উদ্ভিদটা সংকর হচ্ছে, আর যেটা আরেকটা লম্বা উদ্ভিদ দিচ্ছি সেটাও সংকর, বাট এখানে খাটোটাকে আর কি নির্দেশ করছে, মানে খাটোটাকে বোঝানোর ট্রাই করেছে যে এখানে খাটোর জিনটাও রয়েছে। আচ্ছা, এখন জিনোটাইপ কি হচ্ছে, বড় হাতের টি, ছোট হাতের টি, এখানেও বড় হাতের টি, ছোট হাতের টি হবে। এরপরে আমাদের গ্যামেট তৈরি হচ্ছে। এখানে দেখো গ্যামেট আবার সবগুলোই দিয়েছে, এখানে গ্যামেট দিয়েছে বড় হাতের টি, এখানে ছোট হাতের টি, এখানেও গ্যামেট বড় হাতের টি, ছোট হাতের টি। এখন ক্রস করলে কি দাঁড়াচ্ছে, ক্রস করে সেকেন্ড জেনারেশনে কি আসতেছে, এটা বড় হাতের টি ডাবল হয়ে আসছে। এখানে হচ্ছে বড় হাতের টি, ছোট হাতের টি আসে, বড় হাতের টি, ছোট হাতের টি আসে। এই তিনটা এই দুটো আবার সংকর হওয়া সত্ত্বেও এরা কিন্তু লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করবে, আর এটা তো জন্মগতভাবেই লম্বা। আর এইখানে যে ছোট হাতেটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু তখন খাটো হচ্ছে, মানে খাটো বৈশিষ্ট্যটা আবার ফেরত পাওয়া গেছে। ঠিক আছে, খাটো বৈশিষ্ট্যটা ফেরত পাওয়া গেছে। ফার্স্ট জেনারেশনে যে খাটো বৈশিষ্ট্য পাওয়া যায়নি, সেই খাটো বৈশিষ্ট্য কিন্তু আমরা সেকেন্ড জেনারেশনে পেয়েছি। তাহলে আমরা কি লিখবো, দ্বিতীয় সংকরায়নে 3টা লম্বা, মানে মোট 3টা লম্বা একটা খাটো মটরশুঁটি গাছ পাওয়া যায়। তাহলে অনুপাত কি দাঁড়াচ্ছে, অনুপাত হচ্ছে কি F2 জনুতে লম্বা এবং খাটো মটরশুঁটি গাছের অনুপাত হবে 3:1, অর্থাৎ 3:1। এখন তোমাদের এখানে আরেকটা অনুপাত দেওয়া আছে, অনুপাতটা দেখলে বুঝতে পারবা।
F2 জনুতে বা হচ্ছে সেকেন্ড জেনারেশনে সৃষ্ট মটরশুঁটি উদ্ভিদের জিনোটাইপিক অনুপাত কি কি আছে? বড় হাতের টি, এটা হচ্ছে কি একটা পেয়েছিলাম আমরা এই ছবিটা থেকে দেখি, এই ছবিটা থেকে দেখলে আমরা বুঝতে পারবো এখানে আমরা একটা পেয়েছিলাম কিন্তু সংকর লম্বা পেয়েছিলাম দুইটা, এই জন্য এখানে সংকর লম্বার জিনোটাইপটা দিয়ে এখানে আমরা কিন্তু 2 দিয়েছি 1:1। এখন 1:2:1 যেটা যে কথা 3:1 এখানে একই কথা হবে, কারণ এই দুইটা হচ্ছে গিয়ে লম্বা। আচ্ছা, তাহলে আমরা 1:2:1 বলতে যেটা বুঝতে পারছি সেটা 3:1, কারণ এখানে 1:2 অর্থাৎ এই দুটোই কিন্তু লম্বা বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। এখন আমরা মেন্ডেলের তত্ত্বটাকে ভালো করে বলি। মেন্ডেলের তত্ত্বটাকে এখন আমরা বুঝতে পারবো কিভাবে, দেখো আমি এটা সাথে সাথে পড়াই দিই। সংকর জীবে কি বললাম? সংকর জীবের উদাহরণ কি? জীবটাকে আমরা পড়লাম বড় হাতেরটি ছোট হাতেরটি, এটা হচ্ছে সংকর জীব। বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বলতে লম্বা এবং খাটো বৈশিষ্ট্যের যে ফ্যাক্টরগুলো মানে জিনগুলো, এগুলো মিশ্রিত বা পরিবর্তিত হয় না, ঠিক আছে? মিশ্রিত বা পরিবর্তিত হয়ে যায় না, এরা কি করে শুধুমাত্র পাশাপাশি অবস্থান করে। এবং জনন কোষে মানে হচ্ছে যে গ্যামেটের অংশটা আছে সেই গ্যামেট। জনন কোষে মানে হচ্ছে গিয়ে গ্যামেটে কি হয়, এরা গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ এই বড় হাতেরটি ছোট হাতেরটি এরা পরস্পর থেকে আলাদা হয়ে যায়। তো পরস্পর থেকে আলাদা হয়ে গিয়ে তারা ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে, তারা এটা একটা জননকোষে প্রবেশ করবে, এটা আরেকটা জননকোষে প্রবেশ করবে। অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্যের যে ফ্যাক্টরগুলো আছে সেটা পাশাপাশি অবস্থান করে মিশ্রিত হয় না, এবং এরা ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। যেহেতু তারা মিশ্রিত হচ্ছে না এবং এখানে হচ্ছে বিশুদ্ধ থাকছে, মানে সেকেন্ড জেনারেশন আমরা একদম বিশুদ্ধ লম্বা উদ্ভিদ পাচ্ছি, বিশুদ্ধ খাটো উদ্ভিদ পাচ্ছি, এই কারণে এই সূত্রটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস সূত্র বা জননকোষ বিশুদ্ধতা সূত্র বা পৃথকীকরণ সূত্র। তাহলে বুঝতে পেরেছি এবার। এখন আসি হচ্ছে গিয়ে আমাদের বইতে কিছু জেনেটিক ডিসঅর্ডার রয়েছে। প্রথমটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। কেউ যখন কোনো রং চিনতে পারে না তখন তাকে বলা হয় বর্ণান্ধতা। তো বর্ণান্ধতাকে অনেকগুলো দেওয়া আছে, এইগুলো আমরা কোথা থেকে পেয়েছি? তোমাদের বইতে দেখবা যে বর্ণান্ধতার কিছু ফাইল আছে, যে দেখো বর্ণান্ধতার কিছু অপশন দেওয়া আছে। এই যে কাজ 12.10 এখানে বলা হয়েছে বাহক মা এবং অসুস্থ বাবার মিলনে উৎপন্ন সন্তানদের সুস্থ অসুস্থ কিংবা বাহক হওয়ার সম্ভাব্য অনুপাত কত। আবার এখানে ক খ গ ঘ দিয়ে আরো 4টা প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নগুলো আমাদের শিখতে হবে। কেন শিখতে হবে? একটা হচ্ছে এমসিকিউর জন্য, আবার যদি কখনো গতে দিয়ে দেয় আমরা যদি অ্যান্সার করতে পারি। তো বর্ণান্ধতা যেটা সেটা হচ্ছে কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তো এটা কিন্তু সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? যদি অসুস্থভাবে বাহক মা হয়, যেহেতু এটা হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোমের মধ্যে যাচ্ছে, তাহলে আমরা জানি বাবার ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে গিয়ে এক্স এবং ওয়াই, আর মার ক্ষেত্রে ক্রোমোজোম হবে এক্স এবং এক্স। যদি অসুস্থ হয়, কোনো ক্রোমোজোমে যদি ডিফেক্ট থাকে বা নষ্ট থাকে, কোনো সমস্যা থাকে যেটার মাধ্যমে রোগটা যাচ্ছে, সেটার উপরে আমরা প্রাইম চিহ্ন দিব, প্রাইম চিহ্ন দিয়ে সেটা বুঝাবো, ঠিক আছে? এখন যার মধ্যে প্রাইম নেই সেটা কিন্তু সুস্থ জিন। এখন বাহক মা মানে কি? আমরা জানি মেয়েরা বাহক হয়। অসুস্থ কখন হয়? যখন হচ্ছে তার দুটো জিনই ডিফেক্টিভ থাকে। তার মানে বাহক মা হওয়ার জন্য একটা এক্স হচ্ছে ত্রুটিপূর্ণ থাকবে আর একটা এক্স হচ্ছে সুস্থ থাকবে। আর অসুস্থ বাবা মানে কি? মানে হচ্ছে তার এক্স ক্রোমোজোমটাই অসুস্থ। এখন এক্স প্রাইম ওয়াই দিয়ে আমরা অসুস্থ বাবার জিনটাকে নির্দেশ করছি। তাহলে আমরা যদি ক্রস করি, এখন আমি দুইভাবে দেখিয়েছি, একটা চেকার বোর্ডেও দেখিয়েছি, আর একটা হচ্ছে কি এভাবে আমরা যে নর্মাল ক্রস শিখেছি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বা মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে, ঠিক সেভাবেও দেখেছি। যেভাবে তুমি দেখো না কেন, যাতে ভালো করে বুঝতে পারো ওইভাবেই করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এটা দেখাই, এটা হচ্ছে দেখো এক্স প্রাইম এক্স আর এক্স প্রাইম ওয়াই। তাহলে এখন ক্রস কিভাবে হচ্ছে? এখানেটা ফার্স্টে বসছে আর এটা তারপরে বসে, তাহলে এক্স প্রাইম হচ্ছে। আর এখানে দেখো এক্স প্রাইম দিলাম আর এখান থেকে এক্স আসছে, তাহলে হচ্ছে এই জিনটা পাওয়া যাচ্ছে। আবার এখানে দেখো এক্স প্রাইম আর এখানে ওয়াইটা যুক্ত হচ্ছে, এখানে আরেকটা জিন পাওয়া যাচ্ছে, মানে আরেকটা ক্রোমোজোম পাওয়া যাচ্ছে। আরেকটা দেখো এখানে এক্স আর এখানে ওয়াই যুক্ত হচ্ছে। এখন আমরা চিনব কিভাবে কে সুস্থ কে অসুস্থ, কে ছেলে কে মেয়ে? যার মধ্যে হচ্ছে ওয়াই ক্রোমোজোম থাকবে সে অবশ্যই কি হবে? ছেলে হবে। যার মধ্যে ওয়াই ক্রোমোজোম সে অবশ্যই ছেলে, তার মানে এই দুইজন কিন্তু অবশ্যই ছেলে হবে। এখন এই দুজনের মধ্যে কে সুস্থ কে অসুস্থ? যার মধ্যে একটা এক্স ত্রুটিপূর্ণ থাকবে সে অবশ্যই অসুস্থ ছেলে হবে, আর যার মধ্যে হচ্ছে কোনো এক্সই ত্রুটিপূর্ণ থাকবে সে হচ্ছে কি সুস্থ বা স্বাভাবিক ছেলে হবে। তাহলে একটা অসুস্থ ছেলে এবং একটা সুস্থ ছেলে বা স্বাভাবিক ছেলে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো দুটোই মেয়ে, একটা অসুস্থ মেয়ে হচ্ছে কেন? কারণ অসুস্থ মেয়ের জিন দেখো এক্স প্রাইম দুটো এক্স ক্রোমোজোমে কিন্তু ত্রুটিপূর্ণ, এই জন্য সে অসুস্থ মেয়ে। আর বাহক মেয়ে কখন হবে? যখন তার একটা এক্স ক্রোমোজোম ত্রুটিপূর্ণ থাকবে তখন সে হচ্ছে কি বাহক হবে। তার মানে একটা অসুস্থ মেয়ে পাওয়া যাচ্ছে, একটা অসুস্থ ছেলে পাওয়া যাচ্ছে, একটা বাহক মেয়ে আর একটা স্বাভাবিক ছেলে পাওয়া যাচ্ছে। এই জন্য আমাদের অনুপাত হবে 1:1:1:1।
বুঝতে পেরেছো? এরপরে আমি পরেরটা দেখাই, এভাবে করে সবগুলোই যাবে। অসুস্থ বাবা এবং সুস্থ মায়ের মিলনে কি হচ্ছে, তাহলে আমরা এখান থেকে দেখি। অসুস্থ বাবা মানে তার মধ্যে অবশ্যই ত্রুটিপূর্ণ জিন আছে X'Y, আর এখানে সুস্থ মা মানে দুটো জিনই হচ্ছে গিয়ে সুস্থ। তাহলে এটার সাথে এটা ক্রস হবে, এটার সাথে এটা ক্রস হচ্ছে, আর এখানে X এর সাথে এই Y আর X এর সাথে এই X' ক্রস হচ্ছে। তো ক্রস হয়ে কি হলো, দেখো এখানে X পাওয়া যাচ্ছে, XY। তো এখানে ছেলে কোনটা, এই দুটো হচ্ছে ছেলে দুটো কি সুস্থ না অসুস্থ? অবশ্যই সুস্থ, কারণ X' নাই, ত্রুটিপূর্ণ জিন নাই। আর দুইটা মেয়ে হচ্ছে তারা দুজনেই কিন্তু বাহক হচ্ছে। তার মানে অসুস্থ বাবার সাথে যদি একজন সুস্থ মার বিয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুস্থ সন্তান পাওয়া যাবে, তবে মেয়েরা হচ্ছে বাহক হয়, মেয়েরা অসুস্থ হতে পারবে না। বুঝতে পেরেছো? এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু সেম জিনিসটা আমাদের মাথায় রেখে চলতে হবে। যদি কারোর বিয়ের আগে বর্ণান্ধতা টেস্ট করা হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারবো যে তাদের যে সন্তান হবে তাদের মধ্যে কে সুস্থ হচ্ছে, কে অসুস্থ হচ্ছে, কে স্বাভাবিক হচ্ছে, যদি তার বর্ণান্ধতা থাকে। তো যদি দেখা যায় কেউ বর্ণান্ধতা না, তাহলে তো ভালোই। আর যদি যে কোনো একজন বর্ণান্ধ হয় তখন সেই ক্ষেত্রে কি হতে পারে সেটা কিন্তু আমরা এই চার্টের মাধ্যমে শিখে গেলাম। অসুস্থ বাবা এবং অসুস্থ মার মিলনে কিন্তু সবাই অসুস্থ হবে, এটা আমার করাও লাগবে না। কারণ অসুস্থ বাবা তার কিন্তু একটা জিন হচ্ছে ত্রুটিপূর্ণ, আর অসুস্থ মার কিন্তু দুটো জিনই ত্রুটিপূর্ণ। তার মানে তাদের যে সন্তান হবে তারা সবাই বর্ণান্ধ হবে। অসুস্থ ছেলে দুইজন, অসুস্থ মেয়ে দুইজন, তারা বর্ণান্ধ হবেই। তার মানে কখনোই হচ্ছে কি জিনগত ত্রুটি সম্পন্ন ছেলে বা মেয়ের সাথে আরেকজন জিনগত ত্রুটি সম্পন্ন ছেলে বা মেয়ের বিয়ে করানো যাবে না, তাতে তাদের সন্তানই অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে? এরপরে দেখো সুস্থ বাবা এবং বাহক মায়ের মিলনে সুস্থ অসুস্থ বাহক সন্তানের অনুপাত। এখানে বাহক মা মানে তার একটা জিন ত্রুটিপূর্ণ, আর সুস্থ মা মানে তার দুটো জিনই ভালো আছে। যখন আমরা ক্রস করব, ক্রস করে পাবো সুস্থ মেয়ে একজন, বাহক মেয়ে একজন, সুস্থ ছেলে অসুস্থ ছেলে একজন। আমরা যখন ক্রোমোজোমটা দেখব, ক্রোমোজোম দেখে তারপরে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। আর এটা কিন্তু XY ক্রোমোজোম দিয়েই অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে? আর থ্যালাসেমিয়াটা কিন্তু একটু ভিন্ন। সুস্থ বাবা এবং অসুস্থ মায়ের মিলনে কি হচ্ছে, সেম। দেখো অসুস্থ মা আর হচ্ছে সুস্থ বাবা, সেই ক্ষেত্রে আমরা যখন ক্রস করব বাহক মেয়ে এবং অসুস্থ ছেলে পাওয়া যাচ্ছে, বাহক মেয়ে দুজন, অসুস্থ ছেলে দুইজন। এখন আসে হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কি একটা লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এখানে কি হয়, এখানে হচ্ছে লোহিত রক্তকণিকা দুটো প্রোটিনের জিন অর্থাৎ আলফা গ্লোবুলিন এবং বিটা গ্লোবুলিনের নষ্টের কারণে এই রোগটা দেখা যায়, মানে এই ডিসঅর্ডারটা দেখা যায়। তো দুই ধরনের থ্যালাসেমিয়া আছে, একটা আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এই রোগ হওয়ার জন্য কিন্তু মা বাবা দায়ী। দেখা যায় মা বাবা দুইজনই তাদের পূর্ববর্তী বংশধর থেকে থ্যালাসেমিয়া জিনটা পায় এবং যা পরবর্তী সময় তাদের সন্তানদের শরীরে এই থ্যালাসেমিয়া জিন প্রবেশের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ মা বাবা যদি দুইজনই থ্যালাসেমিয়া জিন বহন করে বা বাহক বাবা বা বাহক মা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া জিনটা চলে আসবে। এখানে অনুপাতটা দেয়া আছে, এখানে বড় হাতের 8 দিয়ে সুস্থ জিনকে নির্দেশ করছে, ছোট হাতের 8 দিয়ে থ্যালাসেমিয়া জিনকে নির্দেশ করছে। এখানে তোমরা আরেকটা জিনিস ভুল করো। কি ভুল করো জানো? যেহেতু এটা সেক্সিং ডিসঅর্ডার তাহলে অনেকে মনে করে যে এটা মনে হয় XY দিয়ে ক্রস করতে হবে। না, XY দিয়ে আমরা এটা করব না। কেন করব না? কারণ হচ্ছে কি এটা অটোজোমে ঘটে। কোথায় ঘটে? এই ডিসঅর্ডারটা ঘটে হচ্ছে অটোজোমে। হ্যাঁ, এটা ক্রোমোজোম বাহিত, মানে ক্রোমোজোম দিয়েই কিন্তু এই ডিসঅর্ডারটা চলে আসতেছে। কিন্তু এই ডিসঅর্ডারটা স্পেসিফিক্যালি এই থ্যালাসেমিয়াটা অটোজোমে ঘটছে। কিটা? এটা হচ্ছে XY ক্রোমোজোমে ঘটে না। এই জন্য যখন আমরা এটা ক্রস করব, এটা আমরা একটা থ্যালাসেমিয়া জিন ধরে নিব ছোট হাতের আর, অথবা তোমরা ছোট হাতের M দিয়ে ধরে নিতে পারো, আর সুস্থ জিন বড় হাতের R দিয়ে ধরে নিব। ঠিক আছে? তাহলে অবশ্যই আমরা যেটা করব, আমরা হচ্ছে XY দিয়ে চিন্তা করবো না। বর্ণান্ধ করার সময় বা বর্ণান্ধ যে চার্টগুলো আমি দেখালাম, বর্ণান্ধ করার সময় অবশ্যই XY দিয়ে করতে হবে। কারণ এখানে এক্সটা হচ্ছে ত্রুটিপূর্ণ থাকে। X জিনটা যদি ত্রুটিপূর্ণ থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইফেক্ট পড়ছে সন্তানদের মধ্যে। তাহলে আমাদের বর্ণান্ধর চার্ট করতে হবে XY দিয়ে, কিন্তু আমরা থ্যালাসেমিয়ার চার্ট বা থ্যালাসেমিয়ার ফ্লো চার্টটা কখনোই XY দিয়ে করব না। তোমাদের উদাহরণের জন্য বলি যে আলফা থ্যালাসেমিয়া যেটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমের যে জিন থাকার কথা ছিল, 16 নম্বর ক্রোমোজোমের জিনটা যে প্রোটিন তৈরি করার কথা ছিল সেটা যদি ত্রুটিপূর্ণ থাকে বা যদি অনুপস্থিত থাকে, যে 4টা জিনের মধ্যে মনে করো একটা অনুপস্থিত বা ত্রুটিপূর্ণ রয়েছে, তখন সেই ক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া হয়। এখন 16 নম্বর ক্রোমোজোমটা কি তোমরা জানো? 16 নম্বর ক্রোমোজোম তোমাদের বইতে যাবা, 12 নম্বর চ্যাপ্টারই আছে। 16 নম্বর ক্রোমোজোমটা দেখলেই বুঝতে পারবা এটা আসলে কি ধরনের ক্রোমোজোম। এই যে দেখো এখানে 16 নম্বর ক্রোমোজোম কোথায় বলো? এখানে সিরিয়াল ওয়াইজ কিন্তু আমাদের সকল ক্রোমোজোমই আছে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
তাহলে 16 নম্বর ক্রোমোজোম যদি এটা হয় তার মানে কি এটা কিসের মধ্যে পড়ছে, অটোজোমের মধ্যে পড়ছে না? তাহলে এই অটোজোমের মধ্যে যেহেতু পড়েছে অর্থাৎ এটা কিন্তু অটোজোমের, যদি অটোজোমের এই জিনটা যদি ত্রুটিপূর্ণ থাকে তখন কিন্তু সেটা দেখা যায় বাবা মা থেকে সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়। এখন সঞ্চারিত হবে যদি হচ্ছে অটোজোমটা নষ্ট হয়ে যায় বা অটোজোমটা হচ্ছে ত্রুটিপূর্ণ থাকে, তখন কিন্তু অবশ্যই অটোজোমটা ত্রুটিপূর্ণ থাকলেই সেটা পরবর্তী বংশধরে গেলে চেঞ্জ হয়ে যাবে, মানে এই সন্তান যারা হচ্ছে কেউ সুস্থ হতে পারে, কেউ বাহক হতে পারে, কেউ অসুস্থও হতে পারে। তো এখানে যদি আমরা ক্রস দেখতে পাই তাহলে কি পাবো, বাহক বাবা বাহক মা, যেহেতু বাহক তার মানে হচ্ছে সে অসুস্থ না, অসুস্থ হওয়ার জন্য কিন্তু তার দুটো জিনই থ্যালাসেমিক হতে হবে। তো যেহেতু বাহক তার মানে তার একটা জিন অসুস্থ, অর্থাৎ একটা জিন থ্যালাসেমিয়া আর আরেকটা জিন হচ্ছে সুস্থ। এই জন্য বড় হাতের আর ছোট হাতের আর, এখানেও বড় হাতের আর ছোট হাতের আর দেওয়া আছে। যদি তোমাদের ক্রসটা একটু গোজামিল লাগতে পারে, কিন্তু আসলে আমরা নর্মালি যেভাবে করি সেভাবেই করব, অর্থাৎ আমরা কিন্তু পাশাপাশি যেভাবে করে অভ্যস্ত সেভাবেই করবো। এটা তোমাদের বোঝানোর জন্য আমরা দিয়েছি, কোনো অসুবিধা নাই, এভাবে দিতে হবে এমন কোনো কথা না, তোমরা এভাবে যেভাবে সহজ হয় সেভাবে দিবা। আচ্ছা, তাহলে আমরা যেটা পাচ্ছি মানে ক্রস করে যা পাচ্ছি, ছোট হাতের আর দুইটা পাচ্ছি, বড় হাতের আর দুইটা পাচ্ছি, বড় হাতের আর ছোট হাতের আর এটা দুই ধরনের পাচ্ছি। কিভাবে? এইটা কিন্তু সুস্থ শিশু, কারণ তার মধ্যে কোনো থ্যালাসেমিয়ার জিন নাই, এই সুস্থ শিশু হওয়ার সম্ভাবনা 4/1 আর এটা হচ্ছে যার মধ্যে ছোট হাতের আর আছে সেটা কিন্তু অসুস্থ শিশু, অর্থাৎ থ্যালাসেমিয়া শিশু। তো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু সেও কিন্তু 4/1 হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি দুজনের ক্ষেত্রে মানে দুটো শিশুর ক্ষেত্রেই একটা করে জিন হচ্ছে থ্যালাসেমিয়া আছে, তার মানে সে কিন্তু সুস্থ, বাট সে বাহক হিসেবে থাকবে, 4/2 হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা যদি হিসাব করি যে অনুপাত যদি হিসাব করি তাহলে কত হবে, হবে হচ্ছে 4/2 1:2 হচ্ছে 1। ঠিক আছে, এটা কিন্তু আবার 3:1 হবে না, কারণ কি তিনটা বৈশিষ্ট্য কিন্তু 3 ধরনের। যদি পার্সেন্টেজের হিসাব করি তাহলে কি হবে, পার্সেন্টেজের হিসাব করলে হবে এই 4জন শিশু মিলে 100%, তাহলে 100%-এর মধ্যে এটা হচ্ছে গিয়ে 25% হবে, অর্থাৎ থ্যালাসেমিয়া শিশু জন্ম নিবে 25%, মানে 4/1। সুস্থ শিশু জন্ম নিবে 25%, কারণ 4/1। আর সুস্থ কিন্তু বাহক শিশু, এটা হচ্ছে 4/2 দেখে এটা 50% হবে, অর্থাৎ এটাও 25%, এটাও 25%, টোটাল হলে কত হয় 50% শিশু বাহক হবে কিন্তু মানে সুস্থ থাকবে। এভাবে আমরা পার্সেন্টেজেরও হিসাব করব, তার সাথে সাথে অনুপাতটাও দেখে নিব। এরপরে আসো ডারউইনের মতবাদ বইতে যা আছে সেটাই। ডারউইন হচ্ছে গিয়ে বিবর্তন সম্পর্কিত যে মতবাদ দেন সেটাই ডারউইনের মতবাদ। কি আছে, অত্যধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য বাসস্থান, অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণ বা জীবদেহে পরিবর্তন, প্রাকৃতিক নির্বাচন, নতুন প্রজাতির উৎপত্তি। এখন আমরা দেখব সমসংস্থ এবং অসমসংস্থের মধ্যে একটা পার্থক্যটা তোমরা শিখে রাখতে পারো, এটা 2 নম্বর প্রশ্নের জন্য আসে বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতে পারে। সমসংস্থ অঙ্গ হচ্ছে গিয়ে একই কাঠামো এবং উৎস থেকে উৎপন্ন, অর্থাৎ একই উৎস থেকে উৎপন্ন হবে, একই কাঠামো থাকবে। আর অসমসংস্থ অঙ্গ হচ্ছে যেখানে কাঠামোটা ভিন্ন থাকবে, উৎসটাও ভিন্ন থাকবে। সমসংস্থ অঙ্গের আরেকটা পার্থক্য হচ্ছে সাধারণত ভিন্ন ক্রিয়া সম্পাদনের জন্য অভিযোজিত হতে পারে, অর্থাৎ এখানে যে অঙ্গগুলো থাকে তাদের মধ্যে ভিন্ন ক্রিয়া চলে, মানে ভিন্ন ক্রিয়া থাকে, একই রকম ধরনের ক্রিয়া সম্পাদন করে না, কিন্তু অসমসংস্থ অঙ্গতে হচ্ছে একই ধরনের ক্রিয়া সম্পাদন করতে পারে। সমসংস্থ অঙ্গতে সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত অভিব্যক্তি নিদর্শন, অর্থাৎ হচ্ছে সাধারণ পূর্বপুরুষ থেকে যে নিদর্শনটা তৈরি হচ্ছে, মানে যে অভিব্যক্তি তৈরি হচ্ছে, যে ইভলিউশন তৈরি হচ্ছে, সেইটা সমসংস্থ অঙ্গের মধ্যে আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে গিয়ে ভিন্ন পূর্বপুরুষ থেকে উদ্ভূত, অর্থাৎ অন্য পূর্বপুরুষ থেকে উদ্ভূত হতে পারে, যেমন অভিযোজন হচ্ছে একটা উদাহরণ। এখন আমরা সমসংস্থ অঙ্গের উদাহরণ যদি দেখি, পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার, এগুলোকে আমরা সমসংস্থ অঙ্গ বলবো। অসমসংস্থ অঙ্গ হচ্ছে গিয়ে পাখির ডানা এবং পতঙ্গের ডানা বলবো। তো এরা হচ্ছে অসমসংস্থ অঙ্গ কেন, কারণ পাখির ডানা, পতঙ্গের ডানা এটা দুইজনই কিন্তু এই ডানা দিয়ে উঠতে পারে। আর এখানে যে পাখির ডানা, বাদুড়ের ডানা যেটা দেখতে পাচ্ছি, পাখির ডানার কাজ ওরা। তারপর হচ্ছে তিমির ফ্লিপার, তিমির যে একদম শেষের দিকে বড় লেজের মতো অংশ যেটাকে আমরা বলি, মানে তিমির ফ্লিপার যেটা সেটা হচ্ছে কি আসলে সাঁতরাতে সাহায্য করে, অর্থাৎ তিমির ফ্লিপার সাঁতরায়, অথচ পাখির ডানা কি করে, উঠতে সাহায্য করে। অর্থাৎ এরা সমসংস্থ অঙ্গ, কারণ তারা একই উৎস থেকে উৎপন্ন হলেও ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। তাহলে আজকের ক্লাসে আমরা 12 নম্বর অধ্যায়ের যে বেসিক আছে সেটা আজকে শেষ করলাম। যারা এরকম আরও সব অধ্যায়ের বেসিক চাও, বেসিক কনসেপ্ট সম্পর্কে জানতে চাও, বা আরও সহজভাবে কীভাবে পড়ানো যায় এরা বুঝতে চাও, আমাদের বোর্ড পোষে অ্যানালাইসিস চাও, তাহলে কি করবা, আমাদের ইজি বায়োলজি বইটা খুব দ্রুত সংগ্রহ করে ফেলবা, কারণ আমাদের ইজি বায়োলজি বইতে কিউআর কোড রয়েছে, যেটা স্ক্যান করলেই আমরা হাজির হয়ে যাব ওই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য।
তাহলে আমাদের আজকে বেসিক কনসেপ্টের ক্লাস শেষ। আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো করে অনেক বেশি উপকৃত হবে। তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।